হুম শুরুতেই যদি একটা চমকপ্রদ তথ্য দিই, ধরুন মাত্র ১৭ বছরের একজন কিশোর হ্যাঁ, নিজের ঘরে বসেই। ঠিক নিজের ঘরে বসে শুধুমাত্র ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করে সে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চেয়ে ৩ গুণ বেশি আয় করছে। শুনতেই তো কেমন যেন অবিশ্বাস্য লাগে, তাই না? আসলেই। আবার অন্যদিকে সুদূর সৌদি আরবের জেদ্দায় বসে একজন প্রবাসী সাধারণ চাকরিজীবী মাত্র ১৭টি ভিডিও আপলোড করে মাসে প্রায় $৬,০০০, মানে ৭ লক্ষ টাকারও বেশি আয় করে ফেলছেন। আজকের এই গভীর তথ্য বিশ্লেষণে স্বাগত সবাইকে, যেখানে আমরা ঠিক এই অভাবনীয় বিষয়গুলো নিয়েই কথা বলবো। আর এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমাদের হাতে আজ বেশ কিছু দারুণ সোর্স আছে। রাইট। যেমন টিউবসেন্সের ২০, ২৫ বা ২৬ সালে ইউটিউব চ্যানেল শুরু করার একটা বিস্তারিত গাইডলাইন আমাদের কাছে আছে, আর আছে ভিড এক্সপ্লেন চ্যানেলে উঠে আসা সেই জেদ্দা প্রবাসী আশরাফুলের অবিশ্বাস্য সফলের গল্প। তো আমাদের আজকের মূল লক্ষ্য বা মিশনটা হলো এই সোর্সগুলো ঘেঁটে বের করা, যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব অ্যালগরিদম আর অত্যাধুনিক এআই টুলস ব্যবহার করে আক্ষরিক অর্থেই একটা গ্লোবাল ডিজিটাল সাম্রাজ্য গড়ে তোলা যায়। একদম। আচ্ছা, বিষয়টা একটু খোলসা করা যাক। অনেকেই আজকাল বলে থাকেন যে মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা নাকি অনেক কমে গেছে। মানে ওই শর্টস আর রিলসের অ্যাটেনশন ইকোনমির কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক তাই। চারদিকে শুধু টিকটক আর রিলসের ছড়াছড়ি। এই ট্রেন্ড দেখলে মনে হতেই পারে যে এই শর্ট ফর্ম কন্টেন্ট হলো অনেকটা উৎসবের আতশবাজির মতো। আকাশে ওঠে, কয়েক সেকেন্ডের জন্য চোখ ধাঁধানো আলো ছড়ার, আর আর তারপর চিরতরে অন্ধকারে হারিয়ে যায়। রাইট, এটা একটা ক্ষণস্থায়ী চমক। অন্যদিকে সোর্স থেকে আমরা দেখছি ইউটিউবকে তুলনা করা হচ্ছে রিয়েল এস্টেট বা জমি জমার ব্যবসায় বিনিয়োগ করার সাথে। দারুণ একটা উপমা। হ্যাঁ, মানে একবার একটা ভালো প্রপার্টি বানিয়ে রাখলে সেখান থেকে সারা জীবন ভাড়া বা আয় আসতে থাকে। সোর্সে বলছে ইউটিউবে ১০ বছরের পুরনো ভিডিও থেকেও আজও আয় করা সম্ভব। কিন্তু এই শর্ট ফর্মের যুগে দীর্ঘমেয়াদী খেলাটা আসলে কতটা প্রাসঙ্গিক? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। টিকটক বা রিলস মূলত কাজ করে ইম্পালস বা তাৎক্ষণিক আবেগের ওপর। একটা ভিডিও ট্রেন্ডে আসে, ৪৮ ঘন্টা পর সেটার কেউ মনে রাখে না। কিন্তু ইউটিউবের মেকানিজমটা সম্পূর্ণ আলাদা। কিভাবে? ইউটিউব কিন্তু শুধু একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। কেউ যদি আজ থেকে ৫ বছর পর কিভাবে ল্যাপটপ পরিষ্কার করতে হয় লিখে সার্চ করে, সে হয়তো ৫ বছর আগের বানানো একটা ভিডিওই দেখবে। আর সেই ক্রিয়েটরের অ্যাকাউন্টে টাকা জমা হবে? একদম। সোর্সের তথ্যগুলো যদি আমরা একটু তলিয়ে দেখি, ইউটিউব নিজেই এখন একটা বিশাল অর্থনীতি। শুধুমাত্র ভারতের বাজারেই প্রতিদিন ১২২ মিলিয়ন মানুষ ইউটিউব ব্যবহার করে। ওয়াও, ১২২ মিলিয়ন! হ্যাঁ, আর এটা ১৬,০০০ কোটি টাকার একটা ইকোনমি। গুগল এই বিশাল অর্থনীতিকে খুব সুন্দর একটা মডেলে ভাগ করেছে। তারা বিজ্ঞাপনের আয়ের ৪৫% নিজেদের কাছে রাখে, আর ক্রিয়েটরদের দেয় ৫৫%। তবে শর্ত হল চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর ১,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে। ঠিক। তো এই বিজ্ঞাপনের আয়ের অংশটা শুনলে বেশ লোভনীয় মনে হয়। অনেকেই হয়তো ভাবেন যে এই অ্যাডসেন্স বা গুগলের দেওয়া টাকাই বুঝি একজন ক্রিয়েটরের মূল আয়। কিন্তু সোর্সের ডেটা দেখলে তো চোখ কপালে ওঠার জোগাড়। হ্যাঁ, কারণ সোর্সে পরিষ্কার বলা হচ্ছে যে বিজ্ঞাপনের টাকাটা তো আসলে সমুদ্রে এক বিন্দু জলের মতো। রাইট। সোর্সে খুব স্পষ্ট একটা উদাহরণ দেওয়া আছে। একজন সফল ক্রিয়েটর যদি বছরে ৫০ লাখ টাকা আয় করেন, তবে পরিসংখ্যান বলছে তার মধ্যে ৪৫ লাখ টাকাই আসে স্পন্সরশিপ থেকে। মানে অ্যাডসেন্সের চেয়ে স্পন্সরশিপের আয় প্রায় ৯ গুণ বেশি। ঠিক ধরেছেন। এখানেই আসে দীর্ঘমেয়াদী ব্র্যান্ড ভ্যালুর বিষয়টা। স্পন্সররা তো আর বোকা নয়। তারা দেখে যে একজন ক্রিয়েটরের সাথে তার দর্শকদের আস্থার সম্পর্কটা কেমন। আর এই আস্থার জায়গা থেকেই তো ফেসলেস, মানে মুখ না দেখিয়ে ভিডিও বানানো আর মুখ দেখিয়ে ভিডিও বানানোর মধ্যে পার্থক্য তৈরি হয়, তাই না? একদম। ফেসলেস চ্যানেলে খুব দ্রুত অনেকগুলো চ্যানেল পরিচালনা করা যায়, মাস প্রোডাকশন করা যায়, কিন্তু সেখানে নিজস্ব কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় না। অন্যদিকে মুখ দেখালে মানুষের সাথে সরাসরি একটা আস্থার সম্পর্ক তৈরি হয়, যা স্পন্সরদের কাছে সবচেয়ে মূল্যবান। হ্যাঁ। তাহলে তো এখানে একটা বড়সড় দ্বিধা তৈরি হচ্ছে। কেউ যদি চায় যে সে নিজের ব্র্যান্ড ভ্যালুও তৈরি করবে, আবার শুরুর দিকে ক্যামেরার সামনে আসার জড়তা বা প্রাইভেসি ইস্যুও এড়াবে, তার উপায় কি? এখানেই সোর্স আমাদের একটা দারুণ সমাধানের কথা বলছে, যাকে বলা হচ্ছে হাইব্রিড অ্যাপ্রোচ।
হাইব্রিড অ্যাপ্রোচ, মানে দুটো মিলিয়ে। রাইট। কৌশলগত দিক থেকে এটা খুবই কার্যকর। শুরুতে মুখ না দেখিয়ে শুধুমাত্র ভয়েস ওভার আর ভালো এডিটিং দিয়ে কাজ শুরু করা। ও আচ্ছা, তারপর যখন চ্যানেলটা একটা ভালো পর্যায়ে চলে যায়? হ্যাঁ, যখন একটা নির্দিষ্ট দর্শক তৈরি হয়ে যায়, ঠিক তখন ক্যামেরার সামনে এসে মুখ দেখানো। এতে শুরুর দিকের জড়তাও কাটে, আবার স্পন্সরশিপের দরজাও খুলে যায়। বিষয়টা অনেকটা স্টেজে ওঠার আগে ব্যাকস্টেজে রিহার্সাল করে নেওয়ার মতো। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। কীরকম? মানে যে কেউ তো চাইলেই একটা চ্যানেল খুলতে পারে। সবাই যদি একই জিনিস করে, তাহলে অ্যালগোরিদম একজনকে আরেকজনের চেয়ে বেশি গুরুত্ব দেবে কেন? ধরুন একটা স্টেশনারি দোকানের কথা। আচ্ছা। যে দোকানে শুধু খাতা কলম পাওয়া যায়, মানুষ সেখানে নির্দিষ্ট দরকারে যায়। কিন্তু যে দোকানে সব রকম র্যান্ডম জিনিস থাকে, সেখানে কেউ যায় না। দারুণ উপমা। ইউটিউবের অ্যালগোরিদমকেও যদি আমরা একটা ঘটক বা ম্যাচমেকারের সাথে তুলনা করি। হ্যাঁ, যার কাজ হলো দর্শকের পছন্দের সাথে ভিডিও মিলিয়ে দেওয়া। একদম। এখন একটা চ্যানেল যদি আজ রান্নার ভিডিও দেয়, কাল গেমিংয়ের, আর পরশু রাজনীতির খবর দেয়, তাহলে তো সেই ম্যাচমেকার কনফিউজড হয়ে যাবে। রাইট, সে বুঝতেই পারবে না চ্যানেলটা কাদের জন্য। আর এই কনফিউশন এড়াতেই নির্দিষ্ট বিষয় বা নিশ নির্বাচন করার কথা বারবার বলা হয়। সে প্রতিটি ভিডিওকে একটা নির্দিষ্ট ক্লাস্টারে ফেলতে চায়। কিন্তু শুধু একটা নিশ নির্বাচন করাই তো শেষ কথা নয়। অনেকেই মনে করেন ভাইরাল ভিডিওর আইডিয়া হুবহু চুরি করলেই সফল হওয়া যাবে। সোর্স থেকে আমরা জানতে পারছি এটা একটা চরম ভুল ধারণা। আইডিয়া খোঁজার জন্য ইউটিউব সার্চ বার, গুগল ট্রেন্ডস বা আনসার দ্য পাবলিক ব্যবহার করা যায় ঠিকই, কিন্তু একই আইডিয়াকে নতুন অ্যাঙ্গেল থেকে কিভাবে উপস্থাপন করা যায়, সেটাই আসল গেম। একদম ঠিক। এই নতুন অ্যাঙ্গেলের বিষয়টা সোর্সে একটা দারুণ উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। ক্লিকবেট বা থাম্বনেলে মিথ্যে বলা তো এখন আর কাজ করে না। দর্শকরা অনেক স্মার্ট। হ্যাঁ, এর বদলে সোর্সে জোর দেওয়া হয়েছে ইম্পসিবল বা অসম্ভব আইডিয়াগুলোকে বুদ্ধি খাটিয়ে সম্ভব করার উপর। রাইট। ধরুন কোনো ট্রাভেল ব্লগার যদি বলে যে সে একদিনেই পৃথিবীর সপ্তাশ্চর্য ভ্রমণ করবে, সবাই ভাববে এটা ক্লিকবেট। কিন্তু সে যদি নিজের 7 জন বন্ধুকে একই দিনে পৃথিবীর 7টি আশ্চর্য জায়গায় পাঠিয়ে দেয় আর তাদের ফুটেজ দিয়ে ভিডিও বানায়, তাহলে সেটা আর ক্লিকবেট থাকে না, মাস্টারপিস হয়ে যায়। আর এই মাস্টারপিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো হুক। হুক মানে প্রথম দিকের ওই চমকটা। হ্যাঁ, মানুষের ব্রেন সবসময় পরিচিত প্যাটার্ন খুঁজতে ভালোবাসে। যখনই সেই প্যাটার্ন ভেঙে যায়, মানুষ চমকে ওঠে। সোর্সে বলা হচ্ছে প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই এই হুকটা দিতে হবে। একটা উদাহরণ দেওয়া যায়। ধরুন একটা ব্যাংক ডাকাতির গল্প। কালো মাস্ক, হাতে পিস্তল, এগুলো তো খুব সাধারণ। কিন্তু শুরুতেই যদি দেখানো হয় যে ডাকাতরা হেলিকপ্টার নিয়ে ছাদের ওপর নেমেছে আর বিশাল এক ড্রিল মেশিন দিয়ে ছাদ ফুটো করছে। ঠিক, তাহলে মানুষের চেনা প্যাটার্নটা ভেঙে যায়। এই অসাধারণ হুকটাই দর্শককে পুরো ভিডিওটা দেখতে বাধ্য করে। আচ্ছা, এই যে আমরা হুক, নেশ আর অসম্ভব আইডিয়ার কথা বলছি, এগুলোকে যদি আমরা এআই প্রযুক্তির সাথে মিলিয়ে দিই, তাহলে কি পরিমাণ বিস্ফোরণ ঘটতে পারে তার প্রমাণ হল জেদ্দা প্রবাসী আশরাফুলের গল্প। আশরাফুলের গল্পটা কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় একটা দারুণ কেস স্টাডি। সোর্সটা পড়ার সময় আমার বারবার মনে হচ্ছিল আমি যেন কোনো স্পাই মুভির স্ক্রিপ্ট পড়ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে থাকা কয়েকটি চরিত্র ইন্টারনেটের মাধ্যমে একটা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। হ্যাঁ, আর এআই দিয়ে আক্ষরিক অর্থেই একটা গ্লোবাল সাম্রাজ্য তৈরি করেছে। আশরাফুল পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। জেদ্দায় স্বল্প বেতনের চাকরিতে হতাশাগ্রস্ত। সেখান থেকেই তিনি কন্টেন্ট ক্রিয়েশনে পা রাখেন। শুরুতে তিনি চাইনিজ ভিডিও কপি করে বাংলায় ভয়েস ওভার দেওয়া শুরু করেন। আর তার ডেডিকেশন কতটা তীব্র ছিল ভাবুন। ঈদের ছুটির দিনগুলোতেও তিনি কাজ থামাননি। টানা 7 মাস অমানসিক পরিশ্রম করে চ্যানেল মনিটাইজ করেন। কিন্তু গল্পটা তো এখানে শেষ নয়। যখন তিনি বুঝলেন শুধু ভয়েস ওভার দিয়ে বড় কিছু হবে না, তখন তিনি ক্যাট কন্টেন্ট বা বিড়ালের গল্পের দিকে ঝোঁকেন। হ্যাঁ, শুধুমাত্র ছবি আর এআই ভয়েস ব্যবহার করে গল্প বানিয়ে। আর তার প্রথম চ্যানেলটি তিনি 1,55,000 টাকায় বিক্রি করে দেন। সেই টাকা দিয়ে আইফোন কেনেন আর বিভিন্ন এআই টুলসের সাবস্ক্রিপশন নেন। শুধু কিলিং এআই নামক একটি টুলসের পেছনেই তিনি 27,000 টাকা খরচ করেন। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় মনে হয়েছে অন্য একটা তথ্য। এই বয়স্ক পেশাদার ইঞ্জিনিয়ার অত্যাধুনিক এআই ভিডিও বানানো কার কাছ থেকে শিখেছিলেন জানেন? হ্যাঁ,
ভারতের মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে। রাইট, সেই ইন্টারনেট জিনিয়াসকে তিনি ১০,০০০ রুপি পারিশ্রমিক দিয়েছিলেন, যার মধ্যে ৫,০০০ রুপি অ্যাডভান্স দেয়া হয়েছিল। এই ঘটনাটা প্রমাণ করে যে ইন্টারনেটের দুনিয়ায় বয়সের কোনো দাম নেই, আসল দাম হলো স্কিলের। আর আশরাফুলের টিম বিল্ডিং বা দল গঠনের কৌশলটাও কিন্তু অসাধারণ। ৪ জনের একটা টিম, তাই তো? বাংলাদেশে থাকা তার ২ মেধাবী বন্ধু, যাদের মধ্যে একজন গৃহিণী, তারা ভিডিও এডিটিং আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং সামলান। আর আমেরিকায় থাকা তাদের পরিচিত এক বড় ভাই, কাজল, তিনি আমেরিকার আইপি ব্যবহার করে টিকটকে ভিডিও আপলোড করেন। হ্যাঁ, এই আমেরিকার আইপি ব্যবহারের বিষয়টা একটু খটকা লাগতে পারে। বাংলাদেশ বা সৌদি আরবে বসে আপলোড না করে আমেরিকা থেকে কেন? এর পেছনে কারণটা হলো টিকটকের মনিটাইজেশন পলিসি। টিকটকের যে ক্রিয়েটিভিটি প্রোগ্রাম বেটা, সেটা সারা বিশ্বের জন্য উন্মুক্ত নয়। ও আচ্ছা, শুধু নির্দিষ্ট কিছু দেশের জন্য? রাইট, আমেরিকা যুক্তরাজ্যের মতো দেশগুলোর জন্য। বাংলাদেশ বা সৌদি থেকে আপলোড করলে টিকটক টাকা দেবে না। তাই আমেরিকান আইপি ব্যবহার করে সিস্টেমকে বোঝানো হয় যে চ্যানেলটি আমেরিকা থেকে চলছে। এর ফলে মনিটাইজেশন তো অন হয়, পাশাপাশি আমেরিকার দর্শকদের টার্গেট করায় বিজ্ঞাপনের রেটও অনেক বেড়ে যায়। ঠিক, আর এই গ্লোবাল রিচের কারণেই তারা হাইলো, পিক্সব্লাজ বা কিলিংয়ের মতো বড় বড় গ্লোবাল এআই কোম্পানিগুলোর নজরে পড়েন। এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের স্পন্সরশিপ পান। আচ্ছা, এই পুরো অপারেশনটা শুনলে মনে হয় এআই বোধহয় সব কাজ পানির মতো সহজ করে দিয়েছে। অনেকেই তো সেটাই ভাবে। হ্যাঁ, সবাই ভাবে চ্যাটজিপিটিতে একটা বোতাম চাপলেই ম্যাজিকের মতো ভিডিও তৈরি হয়ে যায়। কিন্তু সোর্স থেকে আমরা যে তথ্য পাচ্ছি, তাতে তো এই মিথটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। এই $1000 আয়ের পেছনের আসল পরিশ্রমটা কতটুকু? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ মানুষের ধারণা এআই মানুষের খাটনি কমিয়ে দিয়েছে, কিন্তু আশরাফুলের প্রসেস দেখলে বুঝবেন এআই খাটনি কমায়নি, খাটনির ধরনটা পাল্টে দিয়েছে। মানে আগে ফিল্ডে দৌড়াতে হতো, এখন কম্পিউটারের সামনে। একদম। সোর্স থেকে আমরা জানতে পারছি একটি পারফেক্ট ১ থেকে ২ মিনিটের এআই শর্ট ভিডিও বানাতে ১৫ থেকে ১৬ ঘন্টা একটানা সময় লাগে। ১৫ থেকে ১৬ ঘন্টা? মানে একটা শর্ট ভিডিওর পেছনে পুরো ২টা কর্মদিবস? হ্যাঁ, কাজটা শুরুই হয় চ্যাটজিপিটিকে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশ বা প্রম্পট দেওয়ার মাধ্যমে। সোর্সে একটা খুব মজার উদাহরণ ছিল, ওই যে ডক্টর কোকো নামের ছাগলের ক্যারেক্টারটা। রাইট, চ্যাটজিপিটিকে শুধু একটা ডাক্তার ছাগলের ছবি দাও বললে সে একবার এক রকম হাস্যকর ছবি দেবে। তাকে তো একেবারে নিখুঁতভাবে লিখে দিতে হবে যে বয়স ৩০, উচ্চতা ৬.৫ ফুট, ওজন ৬০ কেজি, সাদা রং আর ডক্টর জ্যাপ্রন পরা। ঠিক, আর চোখে একটা গোল চশমা। এই বিস্তারিত বর্ণনা দেওয়াটাকেই বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আর এই প্রম্পট দেওয়ার পরেই আসে এআই ভিডিও তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ক্যারেক্টার কনসিস্টেন্সি বা চরিত্রের ধারাবাহিকতা ধরে রাখা। বিষয়টা একটু ভেঙে বলি। এআই যখন ছবি তৈরি করে, সে কিন্তু মানুষের মতো স্মৃতি থেকে আঁকে না। সে তো প্রতিবার নতুন করে ছবি জেনারেট করে, তাই না? একদম। ফলে একই ডক্টর কোকোর ছবি দ্বিতীয়বার বানালে তার শিংয়ের আকার বা চোখের রং বদলে যেতে পারে। তো এই সমস্যা সমাধান করা হয় কিভাবে? গুগল ল্যাবসের VO3 এবং ন্যানো বানানা 2 এর মতো টুলস ব্যবহার করে। এখানে রেফারেন্স ইমেজ দিয়ে চরিত্রের চেহারা এবং পোশাক 100% লক বা স্থির করে দিতে হয়। ও, ফলে এআই ওই ছবিটার একটা ম্যাথামেটিক্যাল ছক তৈরি করে নেয়, যাতে প্রতিটি ফ্রেমে চরিত্রটিকে একই রকম দেখতে লাগে। রাইট, এরপর ছবি থেকে ৬ থেকে ১০ সেকেন্ডের ছোট ছোট ভিডিও ক্লিপ বানানোর জন্য গ্রক এআই ব্যবহার করা হয়। হ্যাঁ, আর সেখানেও এআইকে বলে দিতে হয় যে সিনেম্যাটিক মোশন বা আল্ট্রা রিয়েলিস্টিক 3D স্টাইলে ক্যামেরা মুভমেন্ট করতে হবে। তবে আমার মনে হয় এআই যত ভালো ভিডিওই বানাক, আসল আত্মাটা লুকিয়ে থাকে এডিটিং টেবিলে। একদম ঠিক বলেছেন। ভিডিও জেনারেট করাটা হলো কাঁচামাল জোগাড় করার মতো। আসল রান্নাটা হয় ক্যাপকাটের মতো এডিটিং সফটওয়্যারে। সেখানে ক্লিপগুলোর স্পিড অ্যাডজাস্ট করতে হয়, হাঁটার শব্দের সাথে ফোলি সাউন্ড বসাতে হয়। আর দর্শকদের মনোযোগ ধরে রাখতে পপ আপ ক্যাপশন দিতে হয়। কপিরাইট স্ট্রাইক এড়াতে ভিলেজ টুন স্টুডিওর মতো সোর্স থেকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করা হয়। এই পুরো প্রসেসটা শোনার পর একটা জিনিস খুব পরিষ্কার, এআই হয়তো টুলস হিসেবে আমাদের অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু মানুষের ক্রিয়েটিভিটি কোনো অংশে কমে যায়নি। বরং ক্রিয়েটিভিটির প্রয়োগের জায়গাটা পরিবর্তন হয়েছে। একদম। ধরুন, একই ক্যারেক্টার প্রতিদিন দেখতে দেখতে দর্শকরা যেন বোর হয়ে না যায়,
সেটা তো এআই নিজে থেকে বুঝবে না। রাইট, মানুষকেই দর্শকের সাইকোলজি বুঝতে হবে। সোর্সেই বলা আছে, একঘেয়েমি দূর করার জন্য 15 দিন পরপর ক্যারেক্টারের পোশাক বদলে ফেলার যে স্ট্র্যাটেজি, সেটা সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক প্রসূত। মানুষের ক্রিয়েটিভিটি ছাড়া এআই নিচ্ছকই কিছু অ্যালগোরিদম আর কোডের সমষ্টি। আর এটাই হলো দীর্ঘমেয়াদে টিকে থাকার চাবিকাঠি। ঘরে বসে শুধু এআই টুলসে কয়েকটা প্রম্পট লিখলেই রাতারাতি বড়লোক হওয়া যায় না। পেছনের কৌশল আর লেগে থাকাটা মানুষেরই কাজ। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। শুধু গাধার খাটনি ঘাটলেই হবে না, বরং স্মার্টলি কাজ করতে হবে। আর এআইয়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা এখন রীতিমতো টিকে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে। ঠিক, কেউ যদি এআই ব্যবহার করতে না শেখে, তবে যে মানুষটা এআই ব্যবহার করতে জানে সে তার জায়গাটা দখল করে নেবে। আর আজকের এই শিক্ষাটা শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই নয়, যে কোনো পেশার মানুষের জন্যই ভীষণ প্রাসঙ্গিক। ভৌগোলিক সীমানা পেরিয়ে কোলাবোরেশন বা দলগত কাজ কিভাবে করতে হয়, আশরাফুলের গল্প তার বড় প্রমাণ। একেবারে। আচ্ছা, আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা নতুন বিষয় নিয়ে ভাবা যাক। আজকে আমরা দেখলাম এআই কিভাবে মানুষের দেয়া প্রম্পট আর নির্দেশনায় নিখুঁত কাজ করছে। হ্যাঁ, মানুষ ডিরেক্টর আর এআই অভিনেতা। রাইট, কিন্তু ভেবে দেখুন তো, আগামী 10 বছরে এমন কোনো সময় কি আসতে পারে যখন এআই আর মানুষের এই নির্দেশনার কোনো প্রয়োজনই হবে না? মানে এআই নিজেই সব করবে? হ্যাঁ, এআই নিজে ইন্টারনেটের ডেটা বিশ্লেষণ করে বুঝবে দর্শকরা কি চাইছে, সে নিজেই প্রম্পট লিখবে, ভিডিও জেনারেট করবে, এডিট করবে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আপলোড করে দেবে। এটা তো সত্যি ভাবার মতো একটা বিষয়। যদি সত্যি এমন কোনো দিন আসে, তখন এই বিশাল ডিজিটাল পৃথিবীতে একজন রক্ত মাংসের মানুষের বা হিউম্যান ক্রিয়েটরের সৃজনশীলতার জায়গাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? যারা শুনছেন, এই প্রশ্নটা সবার ভাবনার জন্যই রইল। চমৎকার একটা পয়েন্ট। আজকের মতো এই গভীর বিশ্লেষণের সমাপ্তি এখানেই টানছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।